ওকে, আজকে আমরা ইউজিসি নেটের পেপার 1 থেকে ভেরি ইম্পর্টেন্ট একটি ইউনিট রিসার্চ অ্যাপটিটিউড থেকে কিছু টপ এক্সপেক্টেড পিওয়াইকিউজ, যেগুলো লেটেস্ট পিওয়াইকিউজ ডেফিনেটলি আমরা প্র্যাকটিস করব। ওকে, দেখো যে প্রশ্নগুলোতে প্রবলেম হয়েছে, অনেকেই আমাকে কমেন্ট বা ডাইরেক্ট এসএমএস করে বলেছে যে এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করতে পারবো। ঠিক আছে, একদম ভেরি শর্ট ট্রিক বলে দেবো, ইজিলি সলভ করতে পারবে। ওকে, দেখো পুরো কন্টিনিউ একদম না লেফট করে কন্টিনিউ ওয়াচ করো একদম লাস্ট অবধি। অনেক ইনফরমেশন উঠে আসবে এই ক্লাস থেকে। ওকে, চলো উইথাউট ডিলে এনি টাইম আমরা শুরু করে দিই সলিউশন করা। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 1, আর এই ধরনের যতগুলো প্রশ্ন এসেছিল লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করতে বলেছিল এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে বেস্ট করেছিল প্রশ্নগুলো। ঠিক আছে, পুরো উইথিন সেকেন্ডস সলভ করতে পারবে। ওকে, দেখো এখানে লিস্ট 1 কি দিয়ে রেখেছে, তোমাকে পপুলেশন মিন দিয়ে রেখেছে এবং এই ভ্যালুটি গিভেন রয়েছে। ওকে, এবং এখান থেকে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তো দেখো একবার এর যে ফর্মুলা হয় সেটা তো আমি আসছি। ওকে, অ্যান্সার তো এখানে রয়েছে দেওয়া, বাট ক্যালকুলেশন তোমাকে জানতে হবে। এই হচ্ছে দেখো ক্যালকুলেশনের মেথড, ফর্মুলাতে আসছে। দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, এক হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর একটা হবে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এটাকে ভেরিয়েন্স বলে যখন এখানে স্কোয়ার থাকছে প্লাস এটা হচ্ছে ভেরিয়েন্স। ওকে, যেখানে পপুলেশন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাও কি হবে, রুটের মধ্যে থাকবে। ঠিক আছে, এই ভ্যালু তোমাকে দিয়ে রাখছে এবং এই ভ্যালু তোমাকে দিয়ে রাখছে, দেখবে প্রশ্ন। তাহলে জাস্ট তোমাকে মাইনাস করতে হচ্ছে আর মাইনাস করে রুট রাখতে হবে শুধু, এটাই কাজ কোয়েশ্চেন সলভ করার জন্য। ঠিক আছে, দুটোই ভ্যালু দেখবে গিভেন রয়েছে। ওকে, দেখো এখানে এটা একটা ভ্যালু দিয়ে রেখেছে 90, এর থেকে মাইনাস করে দিতে হবে এর, দুটোই স্কোয়ার থাকছে বাট এর স্কোয়ার ভ্যালুটাই দেখো গিভেন রয়েছে, এটার স্কোয়ার জাস্ট করে নিতে হবে। ওকে, তাহলে যখন তুমি বের করবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফর্মুলা হবে এটা 90, এই পুরো ভ্যালুটা। ঠিক আছে, একবার জাস্ট দেখো এই ভ্যালুটা পুরো, এটা স্কোয়ার ফরম্যাটেই রয়েছে এবং এটাও স্কোয়ার ফরম্যাটে তোমাকে রাখতে হবে। তাহলে 3 স্কোয়ার করতে হবে, তাহলে 90 মাইনাস 3 স্কোয়ার করলে 9 আসবে, এটাকে মাইনাস করে নাও 81 পাবে, মানে 9। তাহলে এ ম্যাচ করছে দেখো 3 এর সঙ্গে, এ 3 এর সঙ্গে ম্যাচ করছে, অপশন 2 এ রয়েছে, একটাই অপশন রয়েছে, অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে। অলরেডি এখানে তো 2 চলে এসেছে আমরা দেখছি। চলো, তো এইভাবে প্রত্যেকটা সলভ করতে হবে, ভেরি সিম্পল। ওকে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, আর ডেফিনেটলি এগুলো তো ক্যালকুলেট করতে বলবে না, তোমাকে দিয়েই রাখবে। তাহলে এ ম্যাচ করলো 3 এর সঙ্গে, ভ্যালুগুলো মেনশন থাকবেই। তবে এখানে স্যাম্পল মিন বলতে পারে, দুটো রকমের প্রশ্ন আসতে পারে, স্যাম্পল মিন বলতে পারে, তখন জাস্ট নিচে -1 হয়, তো সব ভ্যালু গিভেন থাকবে। ঠিক আছে, ভ্যালু জাস্ট গিভেন থাকবে, তো পপুলেশন মিনই দিবে সাধারণত। ওকে, দেখো তাহলে বি এর ক্ষেত্রে কি বলেছে, লিস্ট বি তে যা দেওয়া রয়েছে লিস্ট 1 এর ক্ষেত্রে, তো এর ভ্যালু দেওয়া রয়েছে 116 আর 4 দেওয়া রয়েছে পপুলেশন মিন, এটাকে স্কোয়ার করে লিখতে হবে, 16 হবে, তার মানে 16 যদি হয় তাহলে 100 হচ্ছে, 100 মিনস রুট ভাঙলে এটা আসবে 10, রুট ভাঙলে এটা চলে আসবে 10, হয়ে গেল অ্যান্সার। ওকে, বি ম্যাচ করছে 4 এর সঙ্গে, 4 এর সঙ্গে বি ম্যাচ করবে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। এরপরে দেখো নেক্সট রয়েছে সি তে, খুবই সহজ, 146 রুটের মধ্যে রাখো, মাইনাস করে দাও 25 এই পপুলেশন মিনের স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস করো, কত আসছে, 5 আছে, কত দিলে 16, 9 বারে হবে, আচ্ছা 1 হবে তো, সরি মাইনাস করছি। ঠিক আছে, 1 হবে, 2 হবে, 1 হবে,
এটা 11 আসবে, 2 হলো, এরপর 180 আর দিয়ে মাইনাস করো 6 এর স্কোয়ার মানে 36, জাস্ট মাইনাস করে নাও, 441 আসবে। ওকে, তাহলে এটা 12 আসছে, 1 এর সঙ্গে ম্যাচ করছে। এই হলো জাস্ট সলিউশন। ওকে, ক্লিয়ার? দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, আইডেন্টিফাই দ্য ভেরিয়েবলস অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারভেল স্কেল অফ মেজারমেন্ট। ওকে, ইন্টারভেল স্কেল অফ মেজারমেন্ট এখানে যে এক্সাম্পল গুলো গিভেন আছে কোনগুলো হবে? ওকে, তো ইন্টারভেল স্কেলে কি হয়, বিটুইন দ্য ভেরিয়েবল তাদের মধ্যে ইকুয়াল, মানে আমরা কি দেখতে পাবো, একটা ডিস্টেন্স দেখতে পাবো ইকুয়াল। ওকে, এবং লেস অ্যান্ড গ্রেটার এই জিনিসটা হবে, বাট ট্রু জিরো পয়েন্ট থাকবে না এখানে। ঠিক আছে, ট্রু জিরো পয়েন্ট, জিরো আওয়ার বলে কিছু হয়, জিরো ডেট বলে কিছু হয়, হয় না, যেটাতে জিরো পয়েন্ট থাকে না। তাহলে এই দুটোই হবে ইন্টারভেল স্কেল। ওকে, বাট আমরা যদি বলি 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ, এর মধ্যে একটা ইকুয়াল ইন্টারভেল দেখতে পাচ্ছেন। ওকে, 1, 2, 3, 4 প্রত্যেকটার মধ্যে একটা ইকুয়াল ইন্টারভেল দেখতে পাচ্ছি। তো এই ধরনের যে ভেরিয়েবল গুলো হবে সেগুলো হবে ইন্টারভেল স্কেলের দ্বারা সেগুলোকে মেজার করা হয় থাকে। ঠিক আছে, 4টে স্কেল আছে, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল আর রেশিও স্কেল। নমিনাল মিনস হচ্ছে কি, জাস্ট যেখানে নাম, নেমিং ভেরিয়েবল যেগুলোকে বলে, জাস্ট নেম, তার কোনো ক্যাটাগরি করা যাবে না, কোনো গেটার লেস বা গুড বা বেড এইভাবে কোনো রকমের ডিস্টিংগুইশ করা যাবে না যেগুলোকে। অর্ডিনাল জাস্ট ক্যাটাগরি করা যাবে। ওকে, স্যাটিসফাই, ভেরি স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড এইভাবে ক্যাটাগরি করা যাবে, এবং একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি থেকে গুড কি বেড এটা বুঝতে পারছো, সেগুলো হচ্ছে অর্ডিনাল। ওকে, ইন্টারভেল মিনস যেগুলোকে ইকুয়াল, ইকুয়ালি কি করা যাবে, ইন্টারভেলে ভাগ করা যায় সেগুলোকে বলবে। ওকে, আর টু জিরো পয়েন্ট থাকে রেশিও স্কেলের, যেখানে জিরো আর কি এজ এ ভ্যালু হিসাবে ধরা হয়, যেমন হাইট, ওয়েট। ঠিক আছে, এগুলো 0.2 আসে। তুমি ডেটকে বলতে পারবে 0.5 ডেট বলতে পারবে না। ওকে, কিন্তু হাইট, ওয়েট এগুলোকে বলতে পারবে, তাহলে এগুলো রেশিও স্কেলের এক্সাম্পল। ক্লিয়ার? এগুলো হচ্ছে রেশিও স্কেলের এক্সাম্পল। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, যা বলেছি অপশন নাম্বার এখানে তাহলে কি হবে, ইন্টারভেল স্কেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড এ এন্ড বি, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। বাকি এখানে পুরো এক্সপ্লেনেশন করা রয়েছে ডিটেলসে, অলরেডি আমি তোমাদের বললাম। ঠিক আছে, পড়ে দেখবে, পিপিটি আমি শেয়ার করে দেবো পিডিএফ আকারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, আবারও আমরা পপুলেশন মিনের উপরে কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, ভেরি সিম্পল, যেমন বলেছি তোমাকে পপুলেশন মিন দিয়ে রেখেছে এবং এখানে এই ভ্যালুটি গিভেন থাকবে। দেখো, ঠিক আছে, এই ভ্যালু গিভেন রয়েছে 61 আর পপুলেশন মিন 5 রয়েছে। কিভাবে বের করবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশনের, রুট করবে। ঠিক আছে, সামেশন এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা যেটা রয়েছে এই এই ভ্যালুটি নিচে ডিভাইডেড বাই এন রয়েছে, এটা হচ্ছে 61, মাইনাস করে দাও পপুলেশন মিনের স্কোয়ারের সঙ্গে, 5 এর স্কোয়ার হয় 25। ওকে, কত হচ্ছে মাইনাস করলে 36 হচ্ছে, তার মানে 6 হবে। ওকে, 36 হলো। তাহলে এ ম্যাচ করছে 4 এর সঙ্গে। ওকে, একটাই অপশন রয়েছে, অপশন নাম্বার 3 কারেক্ট হবে। একটা দুটো করলেই ম্যাচ করতে পারবে, বেশি টাইম কিন্তু নেবে না এই প্রশ্ন, জাস্ট 10 টু 30 সেকেন্ডসের মধ্যে সলভ করতে পারবে, 30 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম লাগাবো। এক থেকে দুটো তোমাকে বের করতে হবে এবং ম্যাচ করে দিতে পারবে। ভেরি সিম্পল কোয়েশ্চেন। ঠিক আছে, বাকিগুলো দেখো, 85 মাইনাস করো 36। ওকে, কত আসবে 85, আচ্ছা মাইনাস তো করতে হবে, 94, তাহলে 7 হবে। ওকে, এরপর নেক্সট রয়েছে
113 মাইনাস করে দাও 7 এর স্কয়ার 49 এর সঙ্গে, মাইনাস করলে কত আসছে 4 আর এটা আসবে 6, 64, তার মানে কি 8। ওকে, তাহলে এটা দেখো ম্যাচ করছে, সি হচ্ছে 3 এর সঙ্গে ম্যাচ করছে, বাট এখানে তো 3 নেই। ওকে, 3 তো নেই, এখানে 3 করতে হবে, তাহলে এটাকে তারপরে দেখো 145 মাইনাস 8 মানে 64, মাইনাস করো 181 হচ্ছে, তার মানে কি 9। ওকে, 2 এর সঙ্গে ম্যাচ করছে এটা, এটা হবে 2। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো এইভাবে। ওকে, তো এইভাবে তুমি খুব ইজিলি সলভ করে নিতে পারবে এই প্রশ্নগুলো। দেখো নেক্সট কোয়েশ্চেন, আবারও পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে বেস করে প্রশ্নটি রয়েছে। কি করতে হবে তোমাকে, এতে দেখো এর ভ্যালু গিভেন রয়েছে 85, তাহলে রুটের মধ্যে লেখো 85 মাইনাস করে দাও পপুলেশন মিনের স্কোয়ারের সঙ্গে, তার মানে 49, মাইনাস করলে কত আসছে, ওকে 85 থেকে 49 মাইনাস করে দাও, মাইনাস করলে দেখো 36 আসছে। ওকে, তার মানে কি 6 আসবে, 4 ম্যাচ করছে, এগেন অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। একটা বের করলেই জাস্ট হয়ে যাচ্ছে দেখো। ওকে, তো খুবই সহজ। নেক্সট তাও আমরা প্র্যাকটিস করছি যেহেতু সবগুলো বের করি। 58 রয়েছে, মাইনাস করে দাও পপুলেশন মিনের স্কোয়ার মানে 9, 58 রয়েছে, মাইনাস করলে কত আসবে 49 আসবে, তার মানে 7। ওকে, সিতে কি রয়েছে দেখো, সিতে রয়েছে 113 মাইনাস করো 49। ওকে, তাহলে কত আসবে 64 আসবে মাইনাস করলে, 64 এর স্কোয়ার মানে কি 8, 64 এর স্কোয়ার মানে 8, 2 এর সঙ্গে ম্যাচ করলো। ডি তে কি রয়েছে, রুটের মধ্যে লেখো 117 মাইনাস করে দাও পপুলেশন মিনের স্কোয়ার, তার মানে 36, 6 এর স্কোয়ার কত হয় 36, 117 মাইনাস যদি করো 36 কত পাবে 1, আর এটা হচ্ছে 8, তার মানে কি 81 পেলে 9, তার মানে ওকে 1 এর সঙ্গে ম্যাচ করলো। এইভাবে ইজিলি সলভ করে নিতে পারবে, খুবই সহজ। নেক্সট কোয়েশ্চেন দেখো, এবং এগুলো সবগুলোই লেটেস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো এক্সাম হলে স্টুডেন্টদের সমস্যা তৈরি করেছিল কিন্তু, তাহলে এবারের এক্সামে যদি আসে নিশ্চয়ই তোমরা আর ডিফিকাল্টিজ ফেস করবে না এই প্রশ্নের মধ্য দিয়ে, ঠিক আছে, খুব ইজিলি সলিউশন করতে পারছো। দেখো এর ক্ষেত্রে আমরা লিস্ট 2 তে ম্যাচ করব কোনটা, তাহলে এর ক্ষেত্রে বের করছি আমরা, রুটের মধ্যে লেখো এই পুরো ভ্যালুটা 50 মাইনাস করবে পপুলেশন মিনের স্কোয়ারের সঙ্গে 25, 25 50 থেকে মাইনাস করলে 25ই আসবে, তার মানে 5 আসছে। এ ম্যাচ করে যাচ্ছে 4 এর সঙ্গে, এ ম্যাচ করছে 4 এর সঙ্গে, এগেন অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি বি তে কি দেওয়া রয়েছে, রুটের মধ্যে লেখো 52 মাইনাস করো পপুলেশন মিনের স্কোয়ার, তার মানে 16। ওকে, তাহলে 6 আসবে, আর এটা 3 চলে আসবে, 6 আসছে, 3 এর সঙ্গে ম্যাচ করলো। ওকে, সি তে দেখো কি দেওয়া রয়েছে 58 মাইনাস করো 58 মাইনাস করো 9, কত আসবে 49 আসবে, 49 মানে 7, 2 এর সঙ্গে ম্যাচ করলো। ডি তে দেখো কি দেওয়া রয়েছে 100 গিভেন রয়েছে, 100 মাইনাস করে দাও 6 এর স্কোয়ার মানে 36, আর কত আসবে এখান থেকে 64 আসবে, তার মানে 8। ওকে, 1 এর সঙ্গে ম্যাচ করলো। এই হচ্ছে সলিউশন, ভেরি ইজি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো।
এই ধরনের প্রশ্ন আর এক্সামে যদি আসে ছাড়বে না নিশ্চয়ই। দেখো এরপর নেক্সট প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট ইন দ্য লাইট অফ হাইপোথেসিস। হাইপোথেসিস রিলেটেড নিচে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে পাঁচটা, এর মধ্যে কোনগুলো কারেক্ট হবে। দেখো হাইপোথেসিস বেসিক্যালি কি? হাইপোথেসিস হচ্ছে আনপ্রুভড স্টেটমেন্ট। রিসার্চ যখন শুরু করো তুমি জাস্ট এজাম্পশন করছো তোমার রিসার্চ কোন ডিরেকশনে যেতে পারে, ঠিক আছে, জাস্ট একটা আনপ্রুভড বা হুইচ স্টেটমেন্ট ইজ নট প্রুভড ইয়েট, সেই ধরনের কোন একটা স্টেটমেন্ট বা টেন্টেটিভ একটা স্টেটমেন্ট, তাকে তোমরা কি বলো? হাইপোথেসিস বলো। হাইপোথেসিস রিলেটেড কোন এখানে পয়েন্ট রয়েছে যেগুলো কারেক্ট বের করতে হবে। ইট ইজ প্রুভড এজাম্পশন, নো ডেফিনেটলি নট, আনপ্রুভড বললাম আমি, ঠিক আছে, এ হবে না। তাহলে এ রয়েছে দুটো, দুটো অপশন গেল এলিমিনেট হয়ে। ইট শুড বি ক্যাপাবল অফ বিং টেস্টেড, ডেফিনেটলি, যেহেতু তোমার এটা এজাম্পশন এবং আনপ্রুভড একটা স্টেটমেন্ট, তাহলে এটাকে টেস্ট করতে হবে এবং তোমাকে দেখতে হবে বিষয়টা সঠিক কি সঠিক নয়। দ্যাট মিনস ইট ইজ কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং হাইপোথেসিস। ওকে, বি আসবে। তাহলে দুটো অপশনই দেখো বি রয়েছে যেগুলো আমাদের পসিবিলিটি রয়েছে অ্যান্সার হওয়ার, অপশন 2 বা 4। ওকে, সিতে বলেছে ইট শুড বি ইনকনসিস্টেন্ট উইথ দ্য মোস্ট নন ফ্যাক্ট। ওকে, তাহলে সি কিন্তু হবে না, ইনকনসিস্টেন্ট কেন হবে? যে ফ্যাক্টস গুলো রয়েছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে হাইপোথেসিস, ঠিক আছে, কারণ হাইপোথেসিস গুলো তোমার ফ্যাক্টস রিগার্ডিং থেকেই তো বেরিয়ে আসছে এজাম্পশন। ওকে, ইনকনসিস্টেন্ট হবে না মানে চেঞ্জ হতে পারবে না, হাইপোথেসিস যেটা ফিক্স করেছো সেটাই তোমাকে দিয়ে রিসার্চ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হবে না। এই দুটো অপশনের মধ্যে সি রয়েছে 4-এ, 4 এলিমিনেট হয়ে গেল। ফাইনালি অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার বেরিয়ে এলো। ক্লিয়ার? ডিতে বলেছে ইট শুড স্টেট দ্যাট রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, ডেফিনেটলি তোমার যে ভেরিয়েবল গুলো আছে রিসার্চের সেইগুলোর সঙ্গেই রিলেশন থাকবে আর কি এই স্টেটমেন্টে, ঠিক আছে, তবেই তো গিয়ে তুমি সেই অ্যাজাম্পশনটা করেছো বেসড অন ইওর সিলেক্টেড ভেরিয়েবলস। ওকে, ইতে বলেছে ইট শুড বি লিমিটেড ইন স্কোপ অ্যান্ড মাস্ট বি স্পেসিফিক, ডেফিনেটলি লিমিটেড স্কোপ হবে এবং এরা স্পেসিফিক হবে। ওকে, হাইপোথেসিস তুমি যেটা রিসার্চ করবে, যেটা তুমি অ্যাকচুয়ালি ভেবেছো সেটা তো স্পেসিফিক হবে, ঠিক আছে। তো অল বি, ডি অ্যান্ড ই তিনটে হচ্ছে কারেক্ট, বাকি এ অ্যান্ড সি হচ্ছে ইনকারেক্ট রিগার্ডিং হাইপোথেসিস। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, হুইচ ethical principles need to be followed in a research project dealing with human beings, মানে যে রিসার্চ গুলো ধরো হিউম্যান বিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড, বেসিক্যালি কোনগুলো অ্যানথ্রোপোলজিক্যাল যে রিসার্চ বা হিউম্যান রিলেটেড রিসার্চ হয় সেগুলো যদি হয় সে ধরনের প্রজেক্ট, তো কোন প্রিন্সিপাল গুলো ফলো করতে হয়। 4টি স্টেটমেন্ট রয়েছে গিভেন এবং কারেক্ট কোড এখান থেকে সিলেক্ট করতে হবে। স্টেটমেন্ট এ তে বলেছে all participants must give their informed consent, তো যারা পার্টিসিপেন্টস যাদের উপর বেস্ট করে রিসার্চটা শুরু করেছো তাদের কনসেন্ট নিতে হবে যে তোমাদের উপর আমি এই ধরনের কাজ করছি, সমস্ত কিছু বলে দিতে হবে তাদের। ওকে, ডেফিনেটলি এটা এটা মানে প্রয়োজন, এথিক্যাল প্রিন্সিপালের মধ্যে আছে। ওকে, বিতে বলেছে অল পার্টিসিপেন্টস শুড হ্যাভ অ্যাডেকুয়েট ইনফরমেশন অন দ্য এক্সপেরিমেন্ট ইন হুইচ দে আর পার্টিসিপেন্টস, তারা যে রিসার্চে পার্টিসিপেট করেছে সে রিলেটেড তাদের যেন নলেজ থাকে, ঠিক আছে। তাহলে এ তো দেখছো আসছে, এরকম অপশন রয়েছে দুটোই। ওকে, আর ডেফিনেটলি নলেজ থাকবে তবেই তো তুমি তাদেরকে সিলেক্ট করবে, ঠিক আছে, তাছাড়া যে কোনো কিছুকে সিলেক্ট করে রিসার্চ করতে তো পারবে না, তুমি ইনফরমেশন পাবে, ঠিক আছে, ফ্যাক্টস পাবে, তাদেরকে সিলেক্ট করবে, তো ডেফিনেটলি বিও হবে। তাহলে এ এবং বি হচ্ছে এরকম এই অপশনটি রয়েছে, এটাই হবে কারেক্ট, বাকিগুলো তো ছিল না, কারণ এ হচ্ছে এগুলোতে এ ছিল না, ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে এ নেই, তাহলে এখানে এ রয়েছে, বি রয়েছে, ঠিক আছে, এখানে এ আছে কিন্তু বি নেই অপশন ওয়ানে, তাহলে অপশন ওয়ানও এলিমিনেট হয়ে গেল, এ বি ফাইনালি হবে, বাকি দুটো হবে না তার মানে। রাফ ট্রিটমেন্ট করবে যারা পার্টিসিপেন্টস, ডেফিনেটলি নট। ওকে, সাম আনউইলিং পার্টিসিপেন্টস মে বি ইনক্লুডেড, ডেফিনেটলি নট। যারা উইলিং তাদেরকে নিতে পারবে, ঠিক আছে, যাদের ইচ্ছা থাকবে পার্টিসিপেট হওয়ার, ঠিক আছে, তাদেরকে নেবে, তাহলে তুমি ইনফরমেশন পাবে। যাদের ইচ্ছা থাকবে না তাহলে তারা কিছু ইনফরমেশন দেবে না। ওকে,
আশা করছি বুঝতে পেরেছো। অপশন নাম্বার 2 এগেন কারেক্ট অ্যান্সার হলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং would apply to quantitative research methodology? কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি মানে যেখানে নিউমেরিক্যালস ইউজ হয়, যেখানে মডেলস বিভিন্ন ধরনের ইউজ হয়, যেখানে ম্যাথামেটিক্যাল অপারেশন ইউজ হয়, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন, ইকুয়েশন, ঠিক আছে, এই রিলেটেড যেখানে রিসার্চ হয় বা নাম্বারসের সঙ্গে ডেটা কালেকশন হয়, ডেটা কালেকশন নাম এজ এ নাম্বার হিসাবে আসে, সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর কোয়ালিটেটিভ মিনস হচ্ছে যেগুলো ফিলিংস, ইমোশন, পারসেপশন, এক্সপেরিয়েন্স এগুলো থ্রু থেকে আসে। ওকে, তাহলে এখানে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজির মধ্যে আসছে কোনগুলো? ওকে, ডেসক্রিপশন টাইপের রিসার্চ হয়, রেশনালিজম হবে না, ঠিক আছে, প্লাস এখানে দেখছো ডি হবে না, ডি হবে না একটা অপশনে রয়েছে, এবং এ হবে না, তার মানে দুটো অপশন রয়েছে, দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। বি হবে, এমপ্রিক্যাল হবে, এবং স্ট্রাকচারাল রিগড মেথোডোলজি, এইটা বলেছে, তাহলে এটাও হয়ে যাবে, ঠিক আছে, যেখানে মেথোডোলজি পুরো ফলো করা হয়, স্ট্রাকচার মেথোডোলজি থাকে যেখানে, তার মানে সেটা নাম্বারের উপর বেস্ট করে বা ম্যাথমেটিক্যাল অপারেশনের উপর বেস্ট করে মডেল বেস্ট হলেই সেটা স্ট্রাকচার হয়, ঠিক আছে, তাহলে বি, সি আর ই এটা হবে কারেক্ট। ওকে, ডি হচ্ছে না, সেই জন্য এই অপশনটিও কেটে গেছে, এলিমিনেট হয়ে গেছে, ক্লিয়ার, কারণ এগুলো কোয়ালিটেটিভ রিসার্চের সঙ্গে জড়িত, ফিলিংস, পারসেপশন, ঠিক আছে, এগুলো এগুলো তো নাম্বার দিয়ে মেজার করা যাবে না, তাহলে কোয়ান্টিটেটিভ কি করে হবে? ওকে, দেখো অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, তো এইভাবে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে, কোয়েশ্চেন শুরু আন্ডারস্ট্যান্ডিং করে, ডেফিনেটলি এর জন্য কনসেপ্ট ক্লিয়ারিটি মাস্ট বি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9 এ বলেছে, ইন দ্য লাইট অফ মেথড অফ সাইন্টিফিক এনকোয়ারি পিক দ্য কারেক্ট অর্ডার। তুমি কোনো রিসার্চ করবে, সেটা সাইন্টিফিক বেসিসের উপরে, লজিক্যাল নেসেসিটির উপরে বেস্ট করে, স্টেপ বাই স্টেপ কোনটা আগে তারপরে পরে পরে কি কি হয় রিসার্চ। ওকে, তো দেখো সব থেকে আগে কি হবে, তুমি রিসার্চ শুরু করো যখন, তো কিসের উপরে রিসার্চ করবে, তার মানে কি তোমাকে প্রবলেম সিলেক্ট করতে হবে আগে, তার মানে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম সব থেকে আগে এটা। তারপরে কি রয়েছে, ফর্মুলেশন, হাইপোথেসিস, তারপর রয়েছে ইন্টারপ্রিটেশন, কালেকশন করা ডেটা, ভেরিফিকেশন করা, ঠিক আছে, তো আগে তো সি আসছে এবং সি একটাই অপশন রয়েছে, তার মানে অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, অপশন নাম্বার হয়ে গেল 4 কারেক্ট অ্যান্সার। তার মানে প্রবলেম আইডেন্টিফিকেশন করলে, প্রবলেম আইডেন্টিফিকেশন করে নেওয়ার পর কি করতে হবে, হাইপোথেসিস নিতে হবে, যে টেন্টেটিভ রেজাল্ট কি হতে পারে, একটা স্টেটমেন্ট দেওয়া, ঠিক আছে, সেটা হচ্ছে হাইপোথেসিস, এই আসবে, তার মানে তাহলে যে হাইপোথেসিস নিলে সেটাকেই তো তুমি কি করবে, তার উপরেই বেস করে সেটাকে আহ, ঠিক নাকি ভুল সেটাই তো টেস্ট করার জন্য তুমি কি করো, ডেটা কালেকশন করবে, তার উপর বেস্ট করে অ্যানালিসিস করবে, রেজাল্ট বের করবে, তাই না, তো তারপরে ডেটা কালেকশন ডি তে রয়েছে, এটা চলে আসবে, যে ডেটা কালেকশন হলো, অর্গানাইজ হলো ডেটাগুলো, অ্যানালিসিস হলো ডেটাগুলো, ঠিক আছে, অর্গানাইজ মিনস ডেটা কালেকশন করলে এজ এ র হিসেবে, র ডেটা হিসেবে থাকবে, সেগুলোকে অর্গানাইজ করতে হবে, ইনফরমেশন বের করতে হবে, অর্গানাইজ করবে তবে তো ইনফরমেশন বের হবে, দেন অ্যানালিসিস করা, ঠিক আছে, বিভিন্ন টাইপের মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আদার্স টাইপ অফ বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ফাংশন গুলো অ্যাপ্লাই করবে, দেন তারপরে তুমি রেজাল্ট ইন্টারপ্রিটেশন করবে, যে অ্যানালিসিসের ফলে যেগুলো এসেছে সেগুলোকে ইন্টারপ্রেট করবে, তার মানে বি চলে আসবে। রেজাল্ট আসার পরে তুমি ভেরিফিকেশন করলে তোমার যে টেন্টেটিভ স্টেটমেন্ট ছিল সেটা ঠিক নাকি ভুল, যদি ঠিক হয় তাহলে ভালো, তাহলে রিজেক্ট করবে বা আবার চাইলে মডিফিকেশন করবে, ফাইনাল হচ্ছে অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10, ছোট্ট একটা সেশন থাকবে, কিছুগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, যাতে যাদের নেক্সট কালকে এক্সাম ছিল তাদের সুবিধা হয় তার জন্য, ঠিক আছে, বাট আমি তো দেখলাম সুবিধা হয় যাতে কোয়েশ্চেন্স গুলো রাখা হয়েছে প্র্যাকটিসের জন্য। গ্রাউন্ডেড থিওরি ইজ এ রিসার্চ স্ট্র্যাটেজি দ্যাট ডাজ নট, মানে কোনগুলো নয় অ্যাকচুয়ালি গ্রাউন্ড থিওরি রিলেটেড, গ্রাউন্ড থিওরি একটা রিসার্চ টাইপ ধরে নাও বা রিসার্চের একটা স্ট্র্যাটেজি, তো নিচের কোনগুলো অ্যাকচুয়ালি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, ভালো করে পড়বে কিন্তু কোয়েশ্চেন কিন্তু ভুল হয়ে যায় এই শব্দগুলোর জন্য। ওকে, তো গ্রাউন্ড থিওরি কাকে বলে, গ্রাউন্ড থিওরি রিসার্চ হচ্ছে সেই রিসার্চ যে রিসার্চ ডাইরেক্ট ডেটা কালেকশন করে নিউ থিওরি জেনারেট করে, ঠিক আছে, বেসড অন এমপ্রিক্যাল ডেটা বা পুরো ফিল্ড বেসড ডেটা,
ওকে, নিজে কালেক্ট করে সেই ডেটা থেকে করবে, কোনো সেকেন্ডারি ডেটা থেকে নয়, ফার্স্ট হ্যান্ডেড ডেটা থেকে যে থিওরি আর কি উঠে আসে। তাহলে কি লিখেছে এতে, জেনারেট থিওরি ফ্রম ডেটা, ডেফিনেটলি ডেটা থেকে থিওরি জেনারেট হয় গ্রাউন্ডেড থিওরিতে। অ্যাডাপ্ট ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, ডেফিনেটলি ইন্ডাকটিভ অ্যাপ্রোচে কাজ করে, কারণ গ্রাউন্ড থিওরি মানে কি ডেটা কালেকশন করছো, ঠিক আছে, ভিজিট করছো, অবজারভেশন করছো, তারপর সেই অবজারভেশনের উপর বেস্ট করে একটা প্যাটার্ন ফলো করে তুমি একটা জেনারেলাইজেশনে পৌঁছাচ্ছ, দ্যাট মিনস ইন্ডাকটিভ অ্যাপ্রোচ থাকছে সেখানে। সিতে বলেছে লিডস টু ফাইন্ডিংস অন দ্য বেসিস অফ স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর। ওকে, তাহলে এখানে পুরোপুরি স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউরের ওপরে যে ডিপেন্ড করছে এরকম কিন্তু নয়, ঠিক আছে। ডেটা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটোই হতে পারে, আর স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর মানে সেটা পুরো কোয়ান্টিটেটিভ হয়ে গেল। তাহলে এটা আসবে যে পুরোপুরি গ্রাউন্ডেড থিওরির সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়। ওকে, এই বলেছে ইউজ নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পল, ডেফিনেটলি নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলও ইউজ করে, তার মানে কি কোয়ালিটেটিভ ডেটাও বা স্যাম্পল কি করে এখানে প্রয়োজন, বোথ টাইপ অফ ডেটা, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। তাহলে এটাও হবে গ্রাউন্ডেড থিওরির সঙ্গে অ্যাসোসিয়েটেড নয় বলেছে এখানে, সেই জন্য সি আসবে অ্যাকর্ডিং টু এই কোয়েশ্চেন্সের অ্যান্সার, আর ই আসবে ইনসিগনিফিক্যান্ট, কনসিডার কনটেক্সট ইনসিগনিফিক্যান্ট, ডেফিনেটলি এটা হবে না, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার, সি এন্ড ই। বাকিগুলো হচ্ছে এবং এই দুটো নয়, সি এবং ইতে যা রয়েছে। ক্লিয়ার, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11। রিসার্চের যে স্টাইলগুলো রয়েছে রেফারেন্সিং এর, সেগুলো কিন্তু ভালো করে দেখবে। ওকে, প্রশ্ন হচ্ছে এখান থেকে, অনেক প্রশ্ন হয়েছে এবং কামিং এক্সামও কিন্তু হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা সেকশন রিসার্চ অ্যাপটিটিউড থেকে। ওকে, দেখো কি বলেছে, অ্যারেঞ্জ করতে হবে কারেক্ট অর্ডারে এপিআই স্টাইল। ওকে, তো দেখো এপিআই স্টাইলে কি থাকে, লাস্ট নেম থাকে অথারের। ওকে, ফার্স্ট চলে আসবে আগে লাস্ট নেম থাকবে, লাস্ট নেমের পরে নেম অফ দা টাইটেল থাকবে, ঠিক আছে, টাইটেল, টাইটেল অফ দা বুক, তাহলে বি, তারপর আসছে ডি, বিডি রয়েছে কোথায়, অপশন নাম্বার 2 এ, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। বাকি এখানে বি ছিল কিন্তু এ রয়েছে, সেই জন্য এটা হলো না, বাকিগুলো তো এমনিতেই কেটে গেল, ঠিক আছে, এ রয়েছে বলে। ক্লিয়ার, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। তাহলে বাকিগুলো দেখে নাও। তাহলে বুকস এর নাম থাকার পরে কি থাকবে, নেম অফ দা পাবলিশিং কোম্পানি, মানে কোন কোম্পানি থেকে বের হচ্ছে সেটা থাকবে, দেন হচ্ছে পাবলিকেশন ইয়ার লাস্টে। ওকে, এটা হলো বুকস এর ক্ষেত্রে। বাট যদি জার্নালস বা আর্টিকেলস এর ক্ষেত্রে বলো, জার্নাল রিলেটেড আর্টিকেলস এর ক্ষেত্রে, এটাও একবার দেখে রাখো। ওকে, দেখো এটা আমারই একটা রিসার্চ পেপার থেকে দেওয়া আছে, এখানে রয়েছি আমি। প্রত্যেকটা যে রিসার্চার তাদের লাস্ট নেম থাকবে আর্টিকেলসে। ওকে, লাস্ট নেম ফার্স্ট, দেন হচ্ছে ইনিশিয়াল নেম, যেমন আমার নাম প্রশান্ত, ঠিক আছে, তো আমার ইনিশিয়াল নেমের ফার্স্ট লেটার থাকবে জাস্ট। তো লাস্ট নেম রয়েছে দেখো মন্ডল, কমা দিয়ে ইনিশিয়াল লেটার, ফার্স্ট নেমের ইনিশিয়াল লেটার, ঠিক আছে, ডট দিয়ে কমা। প্রত্যেকটা অথারের কিন্তু এইভাবেই থাকবে। দেন আর্টিকেলস এর ক্ষেত্রে অথারের নেম থাকার পরে ব্র্যাকেটে পাবলিশিং ইয়ার থাকে, তারপর টাইটেল অফ দ্য আর্টিকেলস, এটা হলো টাইটেল অফ দ্য আর্টিকেলস, দেন হচ্ছে জার্নাল, জার্নাল নেম, এটা হচ্ছে জার্নাল নেম, ঠিক আছে, তারপরে ভলিউম অ্যান্ড ইস্যু, দেন পেজ নাম্বার, তারপর ডিওআই, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, এটার ফুল ফর্ম কিন্তু এক্সামে পড়ে, তার মানে লিঙ্কটা জাস্ট, যে লিঙ্কে ক্লিক করলে তুমি ডাইরেক্ট আর্টিকেলসে পৌঁছাতে পারবে, ঠিক আছে। পুরো লিঙ্ক দেওয়া রয়েছে এখানে, লিঙ্কটা দেখো হাইলাইটেড রয়েছে, হাইপার টেক্সট লিঙ্ক হচ্ছে এটা। আশা করছি বুঝতে পেরেছো, এটা আর্টিকেলস এর ক্ষেত্রে এইভাবে কাজ করে, ঠিক আছে। পিডিএফ শেয়ার করে দেবো, এখান থেকে দেখে নিতে পারবে, এবং যারা ক্লাস করেছো তারা তো আরো ভালোভাবে এগুলো জানো, ডিটেলসে পড়ানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 12, কি বলেছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস অ্যাবাউট হাইপোথেসিস টেস্ট, হাইপোথেসিস টেস্টিং রিলেটেড কারেক্ট স্টেটমেন্ট কোনগুলো, চারটে রয়েছে এবং তোমাকে কারেক্ট কোড সিলেক্ট করতে হবে। এতে বলেছে দেখো, in null hypothesis assumes that no relationship between variables or different groups exist. তো নাল হাইপোথিসিস কি বলে, কোনো ডিফারেন্স নেই বিটুইন দ্য ভেরিয়েবলস, ডেফিনেটলি কারেক্ট স্টেটমেন্ট।
দুটো হাইপোথিসিস, একটা নাল হাইপোথিসিস, একটা অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেট হাইপোথিসিস বলে সিগনিফিকেন্স ডিফারেন্স রয়েছে বিটুইন দ্য ভেরিয়েবল, এবং নাল হাইপোথিসিস বলে নাল মানে কি জিরো, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ভেরিয়েবলস। ঠিক আছে, ডেফিনেটলি এটা কারেক্ট। অ্যান্ড অল্টারনেট হাইপোথিসিস এজিউমস দ্যাট নো রিলেশন। না, অল্টারনেট হাইপোথিসিস বলে দেয়ার ইজ সিগনিফিকেন্ট রিলেশন, তার মানে বি হবে না এ হবে, এ হবে, এ হবে, বি হবে না, বি হবে না, বলে দুটো অপশন এলিমিনেট হলো, এ হবে। ওকে, তাহলে দুটো অ্যান্সার হতে পারে, হয় অপশন 1 হবে, না হয় অপশন 4 হবে। দেখা যাক। ক্লিয়ার? কিভাবে কেটেছি বুঝতে পেরেছো? A hypothesis must be acceptable and falsifiable. তো হাইপোথিসিসের কি হয় না, এই ক্যারেক্টারিস্টিক্সে থাকে, হয় অ্যাকসেপ্ট হবে, না হয় ভুল হবে, ডেফিনেটলি। ওকে, হাইপোথিসিস রিলেটেড হয়ে যাবে সি কারেক্ট। তাহলে এ এন্ড সি হচ্ছে এই অপশনটি, তার মানে হবে, এখানে তো ডি রয়েছে, ডি তে বলেছে নাল হাইপোথিসিস ইজ অলওয়েজ ট্রু। না, অলওয়েজ ট্রু কেন হবে? অল্টারনেট হাইপোথিসিস এবং নাল হাইপোথিসিস দুটো থাকে, এবং নাল হাইপোথিসিসও ট্রু হতে পারে, অল্টারনেট হাইপোথিসিসও ট্রু হতে পারে। সবসময় মনে হয় যে নাল হাইপোথিসিস ট্রু হয়। রিসার্চ তো করা হয় নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার জন্য, কারণ নাল হাইপোথিসিস বলে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে কসমেটিক্স প্রোডাক্টস, ঠিক আছে, যে কোনো, যদি বলে কসমেটিক্স প্রোডাক্টস ইউজ করলে স্কিন স্কিনের মধ্যে গ্লো আসে, ঠিক আছে, তাহলে এটা কি, এটা ইউজ করবে তবেই গ্লো আসবে, এটা ডিফারেন্স হচ্ছে, মানে আগে তোমার যা ছিল এই প্রোডাক্ট ইউজ করার ফলে স্কিনে গ্লো আসছে, তার মানে কি সিগনিফিকেন্ট ডিফারেন্স। তো এটা অল্টারনেট হাইপোথিসিস, তার মানে তাহলে তোমার রিসার্চ কি বলে, আর এইচ জিরো মানে নাল হাইপোথিসিস কি বলবে, কোনো ধরনের স্কিনে গ্লো আসবে না। আর H1 মানে হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস কি বলবে, না স্কিনে গ্লো আসবে। তাহলে তুমি রিসার্চে প্রুভ করতে চাইবে কোনটা, অল্টারনেট হাইপোথিসিসকে, রিজেক্ট করতে চাইবে কোনটা, নাল হাইপোথিসিসকে। ভালো করে বুঝে রাখবে কিন্তু, ঠিক আছে, এটা এক্সামে কিন্তু আসে। অলওয়েজ রিসার্চার চায় নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে, কারণ নাল হাইপোথিসিস বলে বিটুইন দ্য ভেরিয়েবল দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট রিলেশন, ঠিক আছে। আর অল্টারনেট হাইপোথিসিস বলে দেয়ার ইজ সিগনিফিকেন্ট রিলেশন, প্রোডাক্ট ইউজ করবে তো তোমার স্কিনে গ্লো আসবে, তো এটাই তো প্রুভ করবে সবাই। ঠিক আছে, নাল হাইপোথিসিসকে সাধারণত রিজেক্ট করার চেষ্টা করা হয়, বাট সামটাইমস ইট উইল বি ট্রু ইন সাম কেসেস। ওকে, চলো, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 13। অ্যারেঞ্জ দ্য স্টেপ অফ রিসার্চ প্রসেস ইন কারেক্ট সিকোয়েন্স। রিসার্চের স্টেপ বা যে রিসার্চের প্রসেস হয় এটাকে সিকোয়েন্সে সাজাতে হবে। তো দেখো, রিসার্চের সব থেকে ফার্স্ট কাজ হচ্ছে টপিক সিলেক্ট করা, ওই টপিকের মধ্যে প্রবলেম সিলেক্ট করা, প্রবলেম সিলেক্ট করে নিয়ে লিটারেচার রিভিউ করা। ঠিক আছে, তো এইভাবে পুরো রিসার্চ চলতে থাকে। এই যে অনেকগুলো স্টেপস রয়েছে, তো কতগুলো স্টেপ এখানে গিভেন রয়েছে, পরপর অ্যারেঞ্জ করতে হবে। সব থেকে আগে কি আসবে, রিসার্চ ফর্মুলেটিং এ রিসার্চ প্রসেস। ওকে, রিসার্চ যে তুমি করবে সেটা আগে ফর্মুলেট করে নিতে হবে তোমার, ঠিক আছে, যে কিসের উপরে রিসার্চ করবে, ফর্মুলেটিং করা। যে টপিক, মানে এটাকে অ্যাকচুয়ালি টপিকই বলতে চাইছে, টপিক অফ ইন্টারেস্ট, বা তুমি জাস্ট টপিক সিলেক্ট করা বা রিসার্চ প্রবলেম সিলেক্ট করা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলেটিং এর রিসার্চ প্রসেস। বা কোনো সময় এটা লিখবে যে ফর্মুলেটিং এ রিসার্চ প্রবলেম, ঠিক আছে, মানে রিসার্চ কোয়েশ্চেন্স বা রিসার্চ কোয়েশ্চেন ফর্মুলেশন এটাও বলতে পারে। ঠিক আছে, তো এইগুলো সব থেকে আগে আসে, তাহলে ডি আসবে সব থেকে আগে, সবটাই তো ডি রয়েছে, একটা অপশন নেই, একটাই অপশন জাস্ট এলিমিনেট হলো। তো যে প্রবলেম তুমি সিলেক্ট করেছো বা যে ফর্মুলেট করেছো রিসার্চ প্রসেস, তার উপর বেস্ট করে তুমি প্রিভিয়াস রিসার্চ কি রয়েছে বা এক্সিস্টিং রিসার্চ কি রয়েছে সেগুলোকে স্টাডি করবে। দ্যাট মিনস দিস ইজ কল্ড লিটারেচার রিভিউ। দ্যাট মিনস বি চলে আসবে, রিভিউইং দ্য লিটারেচার। ওকে, পাস্টে কি কি রিসার্চ আছে রিগার্ডিং ইয়োর সিলেক্টেড টপিক, তো সেটা আসবে বি। ক্লিয়ার? ডি বি হলো, তাহলে ডি বি তো রয়েছে দুটো অপশনে, একটা অপশন এলিমিনেট হলো। ওকে, এইভাবে কোয়েশ্চেন্স করতে হয়, এটাকে বলে এলিমিনেশন মেথড। ওকে, তো যখনই তুমি লিটারেচার রিভিউ করছো সেখান থেকে তুমি বুঝতে পারবে এবং আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে তোমার টপিক রিলেটেড। তার মানে তুমি বুঝতে পারবে ফার্দার যে তুমি রিসার্চ করবে কোন মেথডোলজি ইউজ করবে, কিরকম রিসার্চ মেথডোলজি তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, তার মানে সি আসবে, ডিজাইন করবে তুমি বেসড অন ইয়োর নলেজ, তুমি যেটা গেইন করলে প্রিভিয়াস স্টাডি থেকে, লিটারেচার রিভিউ থেকে, দ্যাট মিনস তার উপর বেসড করে রিসার্চ মেথডোলজি তুমি সিলেক্ট করবে যে তুমি কি মেথডে করবে, এবং যে মেথড সিলেক্ট করেছো তার উপর বেস্ট করে ডেটা কালেকশন করবে, এই চলে আসবে তাহলে। ওকে,
তাহলে সি এ অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, বুঝতে পেরেছো। এবং ডেটা কালেকশন করার পরে অ্যানালাইসিস করবে, ইন্টারপ্রিটেশন করবে, এর উপরে বেস্ট করে রেজাল্ট আসবে। রেজাল্ট এলে সেটাকে তুমি রিপোর্ট আকারে তৈরি করবে, ঠিক আছে, রিপোর্ট আকারে তৈরি করবে, তার মানে ব্যাস এইভাবে চলতে থাকে। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 দেখো কি বলেছে, দ্য আউটকাম অর এফেক্ট ভেরিয়েবল আর কল্ড। যে ভেরিয়েবলের উপরে আউটকাম দেখা হয়, ঠিক আছে, বা রেজাল্ট বলা হয়, এটাকে রেজাল্ট দেখা হয়, অথবা এফেক্ট দেখা হয়, এফেক্ট দেখা হয়, সেই ভেরিয়েবলকে কি বলবো, সেই ভেরিয়েবলকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে দেখা হয় যে তার উপরে রেজাল্ট কি আসছে। ওকে, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি করা হয়, চেঞ্জ করা হয়, ঠিক আছে, ভেরিয়েবলকে যখন চেঞ্জ করা হচ্ছে তো এর চেঞ্জের যে এফেক্ট কিরকম পড়ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে, এটাই জাস্ট টেস্ট করা হয়, ঠিক আছে। যেমন বললাম আমি, কসমেটিক্স প্রোডাক্ট, ঠিক আছে, বিভিন্ন রকমের কসমেটিক্স প্রোডাক্ট ইউজ করে দেখা হচ্ছে, এবং স্কিনে কি রকমের চেঞ্জেস আসছে এটা যখন দেখা হচ্ছে, এখানে কসমেটিক প্রোডাক্টস গুলো হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং যার চেঞ্জ হচ্ছে সে হয় সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা সে হচ্ছে আউটকাম। তো আউটকাম কিরকম আসছে বা রেজাল্ট কিরকম আসছে, তাহলে তুমি বুঝতে পারবে কোন অ্যাকচুয়ালি বিষয়টা ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে সবসময় চেঞ্জ বা আউটকাম বা রেজাল্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে দেখা যায়। ওকে, ক্লিয়ার। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। বাকি দেখো এক্সট্রানিয়াস ভেরিয়েবল, এখানে যেগুলো মেনশন রয়েছে, এক্সট্রানিয়াস ভেরিয়েবল কি। ওকে, এক্সট্রানিয়াস ভেরিয়েবল হচ্ছে সেই ভেরিয়েবল গুলো যা স্টাডির পার্ট নয়, বা যেগুলো কনসিডার থাকে না সাধারণত স্টাডিতে, বাট এগুলো সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স করতে পারে স্টাডিকে, সেই ভেরিয়েবলগুলোকে বলা হবে এক্সট্রানিয়াস ভেরিয়েবল। ওকে, যেমন একজন রিসার্চার সবসময় এটাকে ট্রাই করে কন্ট্রোল করার। তো তুমি মনে করো এখন পড়ছো, পড়তে পড়তে তোমার ইচ্ছে হলো যে এখন একটা গান শোনো, তো ওটা তোমার ফ্যাক্টর ছিল না, ঠিক আছে, বাট সেটা তো এলো। তো এইগুলো হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল, যেগুলো ডিস্টার্ব করে বা ইনফ্লুয়েন্স করে তোমার স্টাডিকে বা তোমার যে রিসার্চ থাকে, তো সেগুলো এক্সট্রানিয়াস ভেরিয়েবল চলে আসবে। ইন্টারভেনিং ভেরিয়েবল কোনগুলো, ইন্টারভেনিং ভেরিয়েবল সবসময় কি করে, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে তার মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করে, সেগুলোকে বলা হয় ইন্টারভেনিং ভেরিয়েবল। ওকে, যেমন ধরো এটা আর একটা এক্সাম্পল যদি আমরা বলি, বুস্ট করবে আরো, যদি ধরে নাও যে একটা পার্টিকুলার 1 ঘন্টা সময়ের মধ্যে কিছু ওয়ার্ড টাইপ করতে দিয়েছে, সেই ওয়ার্ড টাইপ করতে হলে সেখানে যদি তোমাকে কিছু রিওয়ার্ড বাড়িয়ে দেয়, তাহলে তুমি সেটা ফাস্ট করে দেবে, ঠিক আছে। তো এই যে রিওয়ার্ড হলো, এটা যেমন রিওয়ার্ড, তো এটা তো থাকার কথা ছিল না, বাট এটা যেই তোমাকে বলা হলো তুমি আরো ফাস্ট কাজটা করে দিবে। তো এগুলো হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল, বোথ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি করে না রিলেশনশিপ হিসাবে মিডিয়েট করে তাকে ইন্টারভেনিং ভেরিয়েবল। নেক্সট কোয়েশ্চেন দেখো, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 ম্যাচ করতে হবে, এবং এগুলো স্যাম্পলিং এর টাইপ। র্যান্ডম স্যাম্পলিং রয়েছে, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং রয়েছে, ক্লাস্টার স্যাম্পলিং, আর সিস্টেম্যাটিক স্যাম্পলিং রয়েছে। দেখো সব থেকে ভালোভাবে জানো কি র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং মিন তুমি যে স্যাম্পলগুলোকে সিলেক্ট করেছো এগুলোকে, ঠিক আছে, পপুলেশন যে রয়েছে টোটাল পপুলেশন, তো তুমি কিভাবে স্যাম্পল সিলেক্ট করবে, তো র্যান্ডম মেথডে কি হয়, লটারি মেথড, যে কোনো এই এতগুলো যে রয়েছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এক একটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল। ওকে, আর এই ইন্ডিভিজুয়াল যখন একসাথে রয়েছে তখন সেটাকে বলা হয়, একসঙ্গে রয়েছে এটাকে বলা হয় পপুলেশন। পপুলেশন হচ্ছে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। ওকে, এই গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হচ্ছে পপুলেশন, অ্যান্ড স্যাম্পল হচ্ছে পপুলেশনের সাবসেট। ধরো এতটা হলো স্যাম্পল, যেটা তুমি স্টাডির জন্য নিলে, পুরো হোল পপুলেশনকে তো নিতে পারবে না স্টাডির জন্য, তোমাকে যে স্যাম্পল হিসেবে নিতে হবে। তো স্যাম্পল মানে সাবসেট অফ দ্য পপুলেশন, দিস ইজ দ্য স্যাম্পল, ঠিক আছে। অ্যান্ড ইন্ডিভিজুয়াল, এক একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে এই পপুলেশনের পার্ট। ওকে, বাট আমরা স্টাডির জন্যই স্যাম্পল কিনেছি। বাট স্যাম্পল যে চুজ করবে, তো স্যাম্পল চুজ করার অনেক মেথড রয়েছে বা টাইপস রয়েছে। তো সেই ক্ষেত্রে র্যান্ডম স্যাম্পলিং এ কি হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা পপুলেশনে এক্সিস্ট করছে তাদের ইকুয়াল চান্স থাকবে সিলেক্টেড হওয়ার এজ এ স্যাম্পল হিসাবে, ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড। ওকে,
ফর অল ইন্ডিভিজুয়ালস, তাহলে এটা হয়ে যাবে 4 এর সঙ্গে ম্যাচ, ইকুয়াল চান্স ফর অল পার্টিসিপেন্টস। ঠিক আছে, এ হচ্ছে 4 এর সঙ্গে ম্যাচ করবে, দুটো অপশনে রয়েছে, বাকিগুলো তো ক্যান্সেল হয়ে যাবে। এরপর দেখো নেক্সট সিস্টেম্যাটিক স্যাম্পলিং বোঝো। সিস্টেম্যাটিক স্যাম্পলিং কি? ধরে নাও একটা ক্লাসরুমে 50 জন স্টুডেন্ট রয়েছে, 50 জন স্টুডেন্টের মধ্যে কেউ 5 জনকে স্টাডির জন্য নেবে, সাপোজ ধরে নাও, ঠিক আছে, 5 জনকে স্টাডির জন্য নেবে, ঠিক আছে, তাহলে আউট অফ 50 স্টুডেন্ট 5 জনকে নেওয়া হবে স্টাডির জন্য, ক্লিয়ার? তাহলে এখানে টোটাল এভাবে নাম্বারিং করে যে অ্যাটেন্ডেন্স কপি রয়েছে বা রেজিস্টার্ড রয়েছে সেখানে 50 জনের নাম আছে, যে আসবে সে প্রথমটা, ফার্স্ট সিলেকশন কিভাবে হয়, এটা ফার্স্ট সিলেকশন উইল বি random after that each nth number will be selected as a sample, but first selection always কি হয়, random হয়। মনে করো কেউ এসে থার্ড থেকে চুজ করলো এবং প্রতি 5 নাম্বারটা গিয়ে সিলেক্ট করবে, তাহলে থার্ড সিলেক্ট করলে 5 নাম্বার মানে কি 8 নাম্বার একটাকে চুজ করতে হবে তাহলে, ঠিক আছে, এটা হচ্ছে 8, তারপর 16, তারপর আবার 5 মানে 13th নাম্বারকে সিলেক্ট করতে হবে, 13th নাম্বারকে, এইভাবে nth সিস্টেমেটিক মানে কি প্রত্যেকটা nth নাম্বারের ভ্যালুকে গিয়ে সিলেক্ট করবে, বাট প্রথমটা র্যান্ডম হবে, তার মানে র্যান্ডমেরই এটা জাস্ট ভাগ। সরি, বুঝতে পেরেছো? তাহলে nth নাম্বার কোথায় রয়েছে দেখো, এই যে এখানে রয়েছে, সিলেক্টিং এভরি nth ইন্ডিভিজুয়াল, 4 হচ্ছে 2 এর সঙ্গে ম্যাচ করবে, দুটো অপশন হচ্ছিল কিন্তু 4 2 এর সঙ্গে ম্যাচ করবে, মানে ডি 2 এর সঙ্গে ম্যাচ করবে, এটা 3 রয়েছে বলে এটা এলিমিনেট হয়ে গেল, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো। বাকিগুলো একবার পড়ে নাও। স্ট্র্যাটিফাইড মানে কি একটা সাবসেট করবে, হোল পপুলেশন থেকে একটা সাবসেট করবে বা স্ট্র্যাটা তৈরি করবে, ঠিক আছে, এবং ওই স্ট্র্যাটা থেকে র্যান্ডমলি স্যাম্পল সিলেক্ট করবে, প্রত্যেকটা স্ট্র্যাটা থেকে র্যান্ডমলি সিলেক্ট করা হচ্ছে স্যাম্পল, সেটা হলো স্ট্র্যাটিফাইড, এটা ম্যাচ করে যাবে 1 এর সঙ্গে। ডিভাইডিং পপুলেশন ইনটু সাবগ্রুপস বা স্ট্র্যাটা, ওকে, দ্যাট আর ইন্ডিভিজুয়ালি মোর হোমোজেনিয়াস, ঠিক আছে, এবং প্রত্যেকটি কি হবে, হোমোজেনিয়াস হবে, প্রত্যেকটি স্টেটা হোমোজেনিয়াস হবে, সেই হোমোজেনিয়াস ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস্ট করে ডিভাইড করা হবে, মানে একই রকম টাইপের হবে, তারপর স্যাম্পল সিলেক্ট করা হবে ইচ স্টেটা বা সাবগ্রুপ থেকে, ঠিক আছে। ক্লাস্টারে কি হয়, স্যাম্পলিং ইজ ইউজড হোয়েন পপুলেশন ইজ ডিভাইডেড ইনটু স্মলার গ্রুপস, ছোট ছোট গ্রুপে বা এক একটা ক্লাস্টারে ডিভাইড করে দেওয়া হয়, ঠিক আছে, তারপর কমন ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস্ট করে তারপর ওই এক একটা স্টেটাকে এই যে র্যান্ডম হিসাবে সিলেক্ট করে নেওয়া হয় স্যাম্পল, ওকে। এইভাবে অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো, আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে আমরা যে ইম্পর্টেন্ট স্যাম্পলিং এর টাইপ যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু কমপ্লিট করলাম, এবং ওইভাবেই স্লাইডগুলো সাজানো আছে যাতে মোটামুটি একটা রিভিশন হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, আবারও রয়েছে স্যাম্পলিং এর উপরেই বেস্ট করে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা র্যান্ডম স্যাম্পলিং অলরেডি আগের স্লাইডে করেছো যে ইকুয়াল নাম্বার অফ বিন কি থাকে না সিলেক্ট হওয়ার চান্স থাকে এই যে স্যাম্পল হিসাবে প্রত্যেকটা পার্টিসিপেন্টস এর বা ইন্ডিভিজুয়ালস এর, ওকে। তাহলে এটা চলে আসবে র্যান্ডম ইকুয়াল চান্স কোথায় রয়েছে, আচ্ছা পড়ো, পপুলেশন ইজ ডিভাইডেড ইনটু গ্রুপ অফ এলিমেন্টস, ওকে, এভাবে বলেছে, ওকে। তাহলে এটা দেখি কার সঙ্গে আসছে, every sample elements is selected independently from population, তাহলে every sample এটাই হবে হচ্ছে সিম্পল র্যান্ডমের মধ্যে, ওকে। এভরি স্যাম্পলের ইন্ডিপেন্ডেন্ট থাকবে বা ইকুয়াল চান্স থাকবে, ইন্ডিপেন্ডেন্টলি তারা সিলেক্ট হতে পারবে, মানে কি চান্সটা সবারই থাকবে, লটারি মেথডের মতো যে কারো উঠতে পারে, ঠিক আছে। লটারিতে কি হয়, একটা মনে করো যে ফার্স্ট প্রাইজ, যে কারো উঠতে পারে, সবারই ইকুয়াল চান্স রয়েছে, তো সেরকম টাইপ ইন্ডিপেন্ডেন্ট রয়েছে সবাই, যে কারো উঠতে পারে, তো সেরকম, ঠিক আছে। এ হয়ে যাবে 2 এর সঙ্গে, দুটো অপশন রয়েছে, বাকি অপশনগুলো এলিমিনেট হলো। বাকি নন প্রবাবিলিটি স্যাম্পলিং দেখো, যেখানে কোনো ইকুয়াল চান্স থাকবে না, নন প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে কিভাবে সিলেক্ট করা হয় স্যাম্পল,
এখানে সিলেক্ট করা হয় স্যাম্পল এজ পার দ্য কনভেনিয়েন্স অফ দ্য রিসার্চার, মানে রিসার্চের সুবিধা মতো, তার জাজমেন্ট অনুসারে। সে রিসার্চার যাকে মনে করবে যে আমার বেস্ট ডেটা আসবে বা ফ্যাক্টস আসবে বা ইনফরমেশন আসবে, তাকেই এজ এ স্যাম্পল হিসাবে সিলেক্ট করবে। তার মানে সিলেকশন অফ দ্য স্যাম্পল ইউনিট ডিপেন্ডস অন দ্য পার্সোনাল জাজমেন্ট। এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পল। আর বাকি যেগুলো আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, এগুলো পড়লাম, এগুলো হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এর টাইপ, ঠিক আছে। নন প্রবাবিলিটিতে কি হয়, কোনো ধরনের ইকুয়াল চান্স থাকে না, রিসার্চার নিজের মতো করে সিলেক্ট করে। তাহলে বি আসছে 4 এর সঙ্গে, বি 4 এর সঙ্গে অপশন 1 এ রয়েছে। সি আসবে 2 এর সঙ্গে, তাহলে আচ্ছা সি আসবে তাহলে কার সঙ্গে, সি হচ্ছে ক্লাস্টার রয়েছে, ঠিক আছে, এটা ভুল রয়েছে এখানে। এলিমেন্টস আর সিলেক্টেড বাই পিকিং এ র্যান্ডম স্টার্টিং পয়েন্ট। দেখো বলেছিলাম আগের প্রশ্নে, বললাম র্যান্ডম স্টার্টিং পয়েন্ট থাকে, অ্যান্ড চুজিং আইথ নাম্বার এলিমেন্ট বা nth নাম্বার এলিমেন্ট, এটা সিস্টেমেটিকে চলে আসে। 3 আসছে সিস্টেমেটিক, ঠিক আছে। 3টা লিস্ট টু এ 3 আসছে ডি তে, মানে সিস্টেমেটিক স্যাম্পলিং। প্রথমটা স্টার্টিংটা র্যান্ডম হয়, তারপরে nth নাম্বার সিলেকশন হয়। তাহলে থাকলো কোনটা পড়ে, 3 হয়ে গেল, 4 হয়ে গেল, 2 হয়ে গেল। ওকে, থাকছে হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টারে হচ্ছে গ্রুপ অফ এলিমেন্টস ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে, পপুলেশন ডিভাইড করে দেওয়া হয় গ্রুপ অফ এলিমেন্টস এর উপরে বেস্ট করে, হোমোজেনিয়াস ব্যাপারটাকে ধরে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের সি এর সঙ্গে ম্যাচ করবে এখানে 1, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য স্টেজেস অফ কন্ডাক্টিং এ সার্ভে ফর রিসার্চ। যখন তুমি সার্ভে রিসার্চ করবে, তো ফার্স্ট কি কি করবে তুমি সার্ভে রিসার্চের ক্ষেত্রে? তো সার্ভে রিসার্চ করছো মানে কি, প্রথমে তোমাকে কোয়েশ্চেনিয়ার বানাতে হবে ডেফিনেটলি। দেখো ডিজাইন দ্য কোয়েশ্চেনিয়ার, বি আসবে সব থেকে আগে, বি রয়েছে সব থেকে আগে একটাই অপশন, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। কত সহজ অ্যান্সার চলে এলো। বাট বাকিগুলো দেখে না। কোয়েশ্চেনিয়ার তৈরি করার পরে কি, পাইলট স্টাডি করে নেওয়া একবার, বা পাইলট টেস্ট করে নেওয়া। যে স্টাডি এরিয়া তুমি রেখেছো তার উপর বেস্ট করে তো কোয়েশ্চেনিয়ার বানিয়েছো, সেখানে গিয়ে একবার পাইলট স্টাডি করে নেওয়া হয়, তারপরে ফাইনাল সার্ভেতে যাওয়া হয়, ঠিক আছে। এ হলো পাইলট স্টাডির পরে কি হবে, কোয়েশ্চেনিয়ার ডিস্ট্রিবিউশন করো, সি। তারপরে গিয়ে কোয়েশ্চেনিয়ার ডিস্ট্রিবিউশন করতে হবে, দেন হচ্ছে যে ডেটা পাবে সেগুলোকে, যে রেসপন্স এসেছে তার উপর বেস্ট করে অ্যানালাইজ করো, হয়ে গেল অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো এটা অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট, কিছু অ্যাব্রিভিয়েশন রিসার্চ রিলেটেড বা ফুট নোটস এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তার মিনিং কি হয়। ওকে, ভাইড বা ভিড, ভিড বা ভাইড এর মানে কি? এর মানে হচ্ছে রেফার্স টু বা সি, 2 এর সঙ্গে ম্যাচ করবে। এ হচ্ছে 2 এর সঙ্গে ম্যাচ করছে, এরকম দুটো অপশন রয়েছে, বাকি দুটো এলিমিনেট হলো। মনে রাখবে, এগুলো মুখস্থ করে নিতে হবে, আমি কিছু লিস্ট করে দিয়েছি, স্লাইডে আসছি আমি, ঠিক আছে, এবং বাকিগুলো রিভাইজ করো, এবং ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা একবার রিভিশন করে নেব। অফসিট মিন্স কি? অফসিট মিন্স হচ্ছে ইন দ্য ওয়ার্ক সাইটেড, এর মানে হচ্ছে ইন দ্য ওয়ার্ক সাইটেড, থার্ড এর সঙ্গে ম্যাচ করবে। থার্ড রয়েছে বি তে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3 রয়েছে, 3 3 এখানে 4 রয়েছে বলে এটা এলিমিনেট হলো অপশন নাম্বার 1। ওকে, অপশন নাম্বার তাহলে 4 কারেক্ট অ্যান্সার হলো। বাকি আইটি বা আইটেম, ঠিক আছে, এর মানে কি? এর মানে হচ্ছে দ্য সেম, ঠিক আছে। তারপর হচ্ছে আইবিড বা আইবিডেম, এর মানে হচ্ছে সেম ওয়ার্ক সাইটেড জাস্ট অ্যাবভ। এগুলো মনে রাখবে, ফ্রিকোয়েন্টলি কিন্তু প্রশ্ন আসছে এখান থেকে। ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হলো এর। দেখো অফসিট মিন্স কি, দ্য ওয়ার্ক সাইটেড। ওকে, আইবিড মানে কি, ইন দ্য সেম প্লেস। লগসিট মানে কি, ইন দ্য সেম প্লেস সাইটেড। এটল মানে কি, খুবই ইম্পর্টেন্ট এটা, এটা হচ্ছে এন্ড অথার্স, ঠিক আছে, এগুলো মনে রাখবে, রিসার্চের অ্যাব্রিভিয়েশন কিন্তু এগুলো, ঠিক আছে। বাকি দেখো আর কি কি আসতে পারে, এফএন, এটা এসেছে এক্সামে, ফুট নোটস এর মানে। ওকে, এআরটি মানে আর্টিকেল হয়, এএনটিই, এন্ড মানে হচ্ছে বিফোর, ঠিক আছে।
আইবিডে মানে দা সেম পার্সন হয়। ওকে, এগুলো কিছু জাস্ট ফুটনোট। ভিওএল ডট মানে কি ভলিউমকে বলা হয়। ওকে, পি ডট মানে কি পেজ, পিপি ডট মানে পেজেস। ওকে, এইভাবে কিছু ফুটনোট যেগুলো মনে রাখার চেষ্টা করবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 19, বলেছে হোয়াট ইজ দ্য ফলোইং অ্যাপ্লাইজ টু দ্য রেশিও স্কেল। রেশিও স্কেল রিলেটেড কোনগুলো হবে? চারটি স্টেটমেন্ট, পাঁচটি রয়েছে স্টেটমেন্ট। ইট ইজ ইউজফুল ডিভাইস, এটা একটা কোনো ডিভাইস নয়, ঠিক আছে, যে কোয়ালিটি অ্যান্ড ভ্যালু মেজার করবে। ওকে, তাহলে এটা হবে না। দিস ইজ এ মেজারমেন্ট স্কেল ফর ভেরিয়েবল। ওকে, তাহলে এ হবে না, এ হবে না, দুটো অপশন রয়েছে, দুটো অপশন এলিমিনেট হলো, 2 না হয় 4 অ্যান্সার হবে। ওকে, বিতে বলেছে ইট হ্যাজ ইকুয়াল ইন্টারভেল প্রপার্টিজ, ডেফিনেটলি এর সমস্ত প্রপার্টিজ থাকে, নমিনাল স্কেলার প্রপার্টি থাকে, অর্ডিনাল স্কেলার প্রপার্টি থাকে, ঠিক আছে, ইন্টারভেল স্কেলার প্রপার্টি থাকে, রেশিও স্কেলার, তাহলে ইন্টারভেল প্রপার্টিজও থাকবে। দেন বলেছে ইট হ্যাজ ট্রু জিরো পয়েন্ট, ডেফিনেটলি ট্রু জিরো হয় রেশিও স্কেল। দ্য নিউমেরালস হ্যাভ দ্য qualities of a real number and can be added subtracted, definitely সব কিছু অপারেশন হয়। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে। অনলি একটাই হলো না এ, বাকি বি সি ডি সবগুলোই হলো। আর এটা বলেছে নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, এটা হবে না, ঠিক আছে, এটা প্যারামেট্রিক হয়, ঠিক আছে। দেখো অপশন নাম্বার 4 হলো এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, অ্যারেঞ্জ দ্য ফলোইং measures for a given data sets in increasing order। এখানে যে সেভেন্থ ডিসাইল, মিডিয়ান, থার্ড কোয়ার্টাইল, ঠিক আছে, প্লাস দেওয়া রয়েছে 78 পার্সেন্টাইল, এগুলো যেগুলো দেওয়া রয়েছে ডেটা সেটসের মেজার্স, এগুলোকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। ইনক্রিজিং অর্ডার মানে স্মলেস্ট টু লার্জেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট অ্যারেঞ্জ করতে হবে। ওকে, তো দেখো এখানে বোঝো আগে পার্সেন্টাইল মানে কি। পার্সেন্টাইল মিনস হচ্ছে 100 কে বোঝায়, ঠিক আছে, পার্সেন্টাইল মানে 100 এ কত এটাকে বোঝায়। তাহলে 78 যে পার্সেন্টাইল মানে 78 কে বোঝাচ্ছে, 78 পার্সেন্টাইল হিসাবে বোঝাচ্ছে এটাকে। 78 পার্সেন্টাইল মানে কি 78 কে বোঝাচ্ছে, মানে 100 এ 78, ঠিক আছে। তাহলে এখানে কোয়ার্টাইল মানে কি, কোয়ার্টাইল মিন্স কি, কোয়ার্টাইল মানে 25 কে বোঝায়, ঠিক আছে, 25। কোয়ার্টাইল মিন্স পুরো 100 এর মানে যদি পুরো পার্ট হয় একটা ফুল পার্টের 4 অংশকে বোঝায়, 1/4 অংশকে, 1/4 কে বোঝায়, ঠিক আছে। তাহলে 100 যদি ধরা হয় তাহলে এর 1/4 মানে কি 25, তার মানে কোয়ার্টাইল মানে হচ্ছে 25, 25 কি না পার্সেন্টাইল, ঠিক আছে। ওয়ান কোয়ার্টাইল মিন্স হচ্ছে 25 পার্সেন্টাইল। এটা আশা করছি বুঝতে পেরেছো কি বলতে চাইছি, ঠিক আছে। তাহলে এখানে থার্ড কোয়ার্টাইল বলেছে, তাহলে থার্ড কোয়ার্টাইল মিন্স কি হবে 3 ইন্টু 1 কোয়ার্টাইল মিন্স 25। তাহলে সবগুলো যদি আমি পার্সেন্টাইলে নিয়ে যাই তবেই তো ইনক্রিজিং ডিক্রিজিং করতে পারবো, 75 পার্সেন্টাইল হবে তার মানে, ঠিক আছে। এরপর রয়েছে মিডিয়ান। তো দেখো মিন মিডিয়ান যাই দেখ না কেন, মিডিয়ান মানে হচ্ছে 50%, ঠিক আছে, পুরো মিডিল ভ্যালুকে বোঝায়। তাহলে 100 যদি 1 থেকে 100 ধরো তাহলে মিডিলে কি রয়েছে 50 রয়েছে, তাহলে 50 হবে হচ্ছে কি না পার্সেন্টাইল। মিডিয়ানের পার্সেন্টাইল কি হবে তাহলে, মিডিয়ানের পার্সেন্টাইল হয়ে যাবে 50 পার্সেন্টাইল। ওকে, এরপর দেখো তুমি অ্যারেঞ্জ করতে পারবে। সব থেকে কম রয়েছে এখানে যেটা আমরা দেখছি, আচ্ছা সেভেন্থ ডিসাইল রয়েছে। ডিসাইল মিন্স কি, ডিসাইল মিন্স হচ্ছে পুরো 100 কে, ঠিক আছে, 10 পার্টে ভাগ করা, তার মানে 1 ডিসাইল মিন্স হচ্ছে 10 পার্সেন্টাইল, ঠিক আছে, 10 পার্সেন্টাইল, ক্লিয়ার, 10 পার্সেন্টাইল, 1 ডিসাইল মিন্স 10 পার্সেন্টাইল। তাহলে সেভেন্থ ডিসাইল বলা রয়েছে, সেভেন্থ ডিসাইল মিন্স কি হবে 7 ইন্টু 10, দ্যাট মিন্স 70 পার্সেন্টাইল। ওকে, 70 পার্সেন্টাইল হয়ে যাবে, 70 হচ্ছে সব থেকে কম রয়েছে এখানে।
না 50 রয়েছে সব থেকে কম, ঠিক আছে 50। তার মানে এখানে চলে আসবে বি, তারপরে আসছে 7 মানে হচ্ছে এ, 7 পার্টিসাইড এ, বি এ, তারপরে হচ্ছে নেক্সট 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 75 মানে থার্ড কোয়ার্টাইল সি, তারপরে আসছে 78 যে পার্সেন্টাইল ডি, বি এ সি ডি, বি এ সি ডি অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি বুঝতে পেরেছো তোমরা কিভাবে এই প্রশ্নটি সলভ করবো। ওকে, প্রত্যেকটাকে আমরা পার্সেন্টাইলে কনভার্ট করে নিলাম এবং পার্সেন্টাইল থেকে এটাকে সলভ করব। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। আজকের মতো ক্লাসটা এখানে রাখলাম। ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা পেশেন্স দিয়ে লাস্ট অব্দি দেখলে।